লেন্স লেন্স কাকে বলে? প্রথমেই যে প্রশ্নটা আসে, দুটি গোলীয় তল বা দুটি বক্রতল অথবা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই আমরা লেন্স বলি। আমরা এখনো পর্যন্ত কত ধরনের লেন্স জানি? সচরাচর আমরা দু ধরনের লেন্স জানি, এক উত্তল লেন্স আর এক অবতল লেন্স। সাধারণত লেন্স আমরা এই দুই প্রকার দেখতে অভ্যস্ত। লেন্স কিভাবে তৈরি হয়? দুটো গোলীয় তল, আমার হাতে একটা গোলক আছে, প্রায় গোলকের একটা অংশ খুলে নেওয়া হলো, তাহলে এই যে তলটা পেলাম, এই রকম একটা তল, হাতে ওয়াচ গ্লাস নিলাম, এরকম একটা তল, এরকম দুটো তল দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম, সেটাকেই বলবো আমরা লেন্স। আমার খাতায় যে ছবিটা আছে সেই ছবিতে দেখা যাচ্ছে দুটো, এখানে বৃত্ত দেখছো কিন্তু পড়তে হবে স্ফিয়ার হিসাবে, গোলক। দুটো গোলকের এইরকম বক্রপৃষ্ঠ দিয়ে যদি আমরা একটা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে পাই, সেটা বলবো লেন্স। এই যে ছবিটা এঁকেছি এটাকে বলছি উত্তল লেন্স। উল্টো দিকে নিচের দিকে দেখতে পাচ্ছ গোলকের পৃষ্ঠ দুটো যদি এভাবে অবস্থান করে, তাহলে যে লেন্স প্রস্তুত হয় সেটাও অবতল লেন্স বলবো। তুমি যদি খেয়াল করো, আমার হাতে এই মুহূর্তে একটা অবতল লেন্স আছে, উত্তল লেন্স আছে। তুমি যদি একটু লক্ষ্য করো ভালোভাবে, এই লেন্সটার গঠনটার দিকে খুব সূক্ষ্মভাবে নজর করলে দেখা যাবে দুদিকটা একটু ফুলো আকারে, মোটা আকারে, কতকটা আমাদের পরিচিত সবজি পটলের মতো। অপরদিকে অবতল লেন্স, দুই দিকটার পৃষ্ঠ দুটো দুটো গোলকের অংশ। কিছু কথা মাথায় রাখতে হবে, কি সেটা? এই গোলীয় পৃষ্ঠ দুটো যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রগুলোকে বলা হয় বক্রতা কেন্দ্র, আর প্রতিটা গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এখানে C1 P1 প্রথম গোলকটার বক্রতা ব্যাসার্ধ, আর C2 P2 সেটা হলো দ্বিতীয় গোলকটার বক্রতা ব্যাসার্ধ। কোন লেন্সের গোলীয় পৃষ্ঠ দুটো যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র দুটোর সংযোজক রেখাংশকে বলা হয় প্রধান অক্ষ। কোন লেন্সের গোলীয় পৃষ্ঠ দুটো যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র দুটোর সংযোজক রেখাংশকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষের যে অংশটা লেন্সের মধ্যে আছে সেটা হলো লেন্সের বেধ। এই বেধটা আমরা পাতলা লেন্স পড়ব। আমাদের সিলেবাসে লেন্স সংক্রান্ত যাবতীয় বিষয়ে পাতলা লেন্সের প্রয়োগই পড়ব। তাই পাতলা লেন্স কাকে বলে না, এই বক্রতা ব্যাসার্ধের তুলনায় যে লেন্সের এই বেধটা অত্যন্ত ক্ষুদ্র, প্রায় তুলনায় নগণ্য বলা যেতে পারে, সেই ধরনের লেন্সগুলোকে পাতলা লেন্স বলবো। আমি এখানে যে ছবি এঁকেছি, যে দুটো গোলক এঁকেছি, সেই দুটো গোলকের ব্যাসার্ধ সমান, তাই এর সত্যি সত্যি নামটা হচ্ছে সম উভ উত্তল লেন্স। সম উভ উত্তল লেন্স, উভয় পৃষ্ঠ উত্তলাকার, তাই উত্তল। সম বলতে এদের বক্রতা ব্যাসার্ধটা সমান, তাই সম উভ উত্তল লেন্স। এটার ক্ষেত্রে সম উভ অবতল লেন্স। কিন্তু দেখো, আমাদের এমনিতে পড়তে গিয়ে, অঙ্ক করতে গিয়ে মাঝে মাঝে এত বড় নাম পাবো না। পরিবর্তে সম উভ উত্তল লেন্স বলতে গিয়ে কখনো শুধুই উত্তল লেন্স কিংবা কখনো শুধুই অবতল লেন্স কথাটা ব্যবহার করা হবে। তার মানে
তুমি মাথায় রেখো আমরা বলতে চেয়েছি সম উভ উত্তল লেন্স বা সম উভ অবতল লেন্স। এখানে আরো একটা কথা বলার আছে, সেটা কি, এই যে লেন্সগুলো তুমি দেখছো গোল গোল দুটো বৃত্তের আকার, এই লেন্সটার উপর পেনটা ব্যাস বরাবর রাখলে এই যে ব্যাসটা হচ্ছে চাকতিটার, এটাকে বলা হয়, এই পর্যন্ত এটাকে বলা হয় লেন্সের উন্মেষ। আমরা কেমন ধরনের লেন্স পরবো? আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ক্ষুদ্র উন্মেষযুক্ত পাতলা লেন্স। তোমার মাথায় যেন এটা না ঢোকে যে লেন্স বুঝি এরকম দু ধরনের হয়। আমাদের প্রয়োজন অনুসারে লেন্স বিভিন্ন আকারের তৈরি করা হয়। এবার তোমাকে যেটা দেখতে বলবো, আমরা পড়তে গিয়ে যখন লেন্সে আলো ফেলবো সর্বদা মাথায় রাখতে হবে লেন্সের মধ্যবর্তী যে অংশটা আছে, যেটাকে আমরা এই যে ও লিখে রেখেছি, পরবর্তীকালে যেটাকে আলোক কেন্দ্র হিসাবে জানবো, পরে জানবো, তার কাছাকাছি কোনো অঞ্চলে আলোটা ফেলবো এবং প্রতিবিম্ব গঠন করব। প্রান্তদেশে আলো ফেলে প্রতিবিম্ব গঠন করব না। কেন স্যার? না, তুমি জেনে রাখো প্রান্তদেশে আলো পড়ার পর প্রতিবিম্ব গঠন হলে প্রতিবিম্বের ত্রুটি আসে। লেন্স দু ধরনের ত্রুটি প্রতিবিম্ব গঠনে তৈরি করতে পারে, একটা হচ্ছে লেন্সের পৃষ্ঠের বক্রতাজনিত কারণে, আর 2 নম্বর এর উপাদানজনিত কারণে। তাই বক্রতাজনিত কারণে ত্রুটিটাকে দূর করবার জন্য আমরা লেন্সের মধ্যবিন্দুর নিকটবর্তী অঞ্চলে আলো ফেলবো, যে রশ্মিগুলোকে উপাক্ষীয় রশ্মি বলে। এবার আবার চলে আসি লেন্সে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অংশে লেন্সের গঠনটা করা হয়েছে দুটো ভিন্ন ব্যাসার্ধের গোলকের তল দিয়ে বদ্ধ করে লেন্স গঠন করা হয়েছে। দেখো R1, অর্থাৎ এই যে পৃষ্ঠটা যার বক্রতা ব্যাসার্ধ R1 সেটা ছোট, উল্টোটা বড়। তার মানে স্যার এই লেন্সটাকে কি বলবো? এই লেন্সটাকে উত্তল লেন্স বলবো, ঠিক কথা, উভয় পৃষ্ঠই তো উত্তল। কিন্তু এরা, ভালো করে মাথায় ভালো করে শুনবে, সম উভ উত্তল লেন্স নয়। তাহলে কি? এরা কেবলই উভ উত্তল লেন্স। একই রকম ভাবে তুমি লক্ষ্য করো অবতল লেন্সটার গঠন, উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ ভিন্ন, R1টা ছোট, R2টা বড়। এখানে দেখতে পাচ্ছ তার কেন্দ্র আছে এই পৃষ্ঠটার, আর এইদিকে প্রথম পৃষ্ঠটার কেন্দ্র। তাহলে এর নাম কেবলই উভ অবতল লেন্স। লেন্স আমাদের নানান রকমের পাবো, যেমন হচ্ছে লেন্স উভ উত্তল লেন্স, উভয় পৃষ্ঠটা উত্তল, কিন্তু দেখো দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান নয়। আর এখানে সম উভ উত্তল লেন্স, উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান। এদিকে আছে সমতলোত্তল লেন্স, সমতল উত্তল একসাথে সমতলোত্তল লেন্স। যখন এই ধরনের লেন্স আঁকবে, যে নামটা আগে আসছে সেই পৃষ্ঠ আগে, আগে সমতল এরপরে উত্তল। এভাবে পড়লে মনে রাখা সুবিধে। কয়েকটা বইয়ে দেখলাম এই পৃষ্ঠটা উল্টে দিয়ে সমতলোত্তল লিখেছে, এভাবে পড়বে না। দেখো বিষয় যত ছোটই হোক না কেন তাকে সমান গুরুত্ব দিয়ে খুঁটিয়ে পড়বে শেখার জন্য। পরীক্ষায় আসবে কি না আসবে সেটা পরে। তাহলে সমতল উত্তল, প্রথম পৃষ্ঠটা আগে সমতল তারপর উত্তল। এরপর আসছে অবতলোত্তল লেন্স, প্রথম পৃষ্ঠটা অবতল, দ্বিতীয় পৃষ্ঠটা উত্তল। অবতল আর উত্তল এ দুটোকে একসাথে অবতলোত্তল লেন্স। উভাবতল, উভয় পৃষ্ঠই অবতল কিন্তু দুই পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ এক নয়। তাহলে এখানে হলো উভ অবতল, কিন্তু উল্টো দিকে 6 নম্বর ছবিটা দেখো, উভয় পৃষ্ঠেরই বক্রতা ব্যাসার্ধ এক, তাই এর নাম সম উভ
অবতল, সম উভ অবতল লেন্স। এইখানে যে লেন্সটা আছে সেটা হলো সমতলাবতল লেন্স। একটা পৃষ্ঠ সমতল আর অপর পৃষ্ঠটা অবতল, তাই এর নাম সমতলাবতল লেন্স। আবার দেখো উত্তলাবতল, এক পৃষ্ঠ উত্তল আর অপর পৃষ্ঠ অবতল, নাম তাই উত্তলাবতল। উত্তলাবতল লেন্স, এক পৃষ্ঠ উত্তল অপর পৃষ্ঠ অবতল। আমরা একটা উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে থাকি, অপরদিকে একটা অবতল লেন্সকে অপসারী লেন্স বলে থাকি। কেন বলি আমরা উত্তল লেন্সকে অভিসারী লেন্স? প্রথমে একটা প্রিজমকে দেখে নেওয়া যাক। কোন একটা প্রিজমের উপর যদি একবর্ণী আলোকরশ্মি এসে পড়ে, প্রতিসরণের পর প্রিজম থেকে যখন নির্গত হবে সেটা প্রিজমের ভূমির দিকে বাঁক নেয়। তবে এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে। প্রিজমের দুই পাশের প্রতিসরাঙ্ক প্রিজমটি যে উপাদান নির্মিত তার তুলনায় কম হতে হবে। অর্থাৎ প্রিজম থাকবে লঘু মাধ্যমে আর প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক অর্থাৎ বা প্রিজমের উপাদান সেটা হবে ঘন মাধ্যম। উত্তল লেন্সের ক্ষেত্রেও একই কথা, উত্তল লেন্সের উভয় পার্শ্বের মাধ্যমটি হবে লঘু। এখন আমরা একটা উত্তল লেন্সকে কতগুলি কাল্পনিক রেখা দিয়ে বিভাজন করতে পারি, যে রেখাগুলো প্রধান অক্ষের সমান্তরাল। বিভাজিত লেন্সের টুকরোগুলো এক একটা প্রিজমের ন্যায় আচরণ করে। যে প্রিজমের ভূমিগুলো প্রধান অক্ষের দিকে আর প্রিজমের শীর্ষ কোণগুলো প্রধান অক্ষ থেকে দূরের দিকে। এখন প্রধান অক্ষের সমান্তরালে একবর্ণী আলোকরশ্মি এসে লেন্সের ওপর আপতিত হলে লেন্সের অর্থাৎ প্রতিটা টুকরো মানে প্রিজমের প্রতিটা টুকরো ওই আলোকরশ্মিকে তাদের ভূমির দিকে বাঁকাবে। ফলে প্রতিসৃত আলোক রশ্মিগুলো শেষ পর্যন্ত বা লেন্স থেকে নির্গত আলোক রশ্মিগুলো শেষ পর্যন্ত প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় বা অভিসারী হয়। এই জন্যই উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলে থাকি। মাথায় রেখো, যদি উভয় দিকের লেন্সের উভয় দিকের উত্তল লেন্সের উভয় দিকের মাধ্যম তাদের প্রতিসরাঙ্ক যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের সাপেক্ষে বেশি হয়, মানে উভয় দিকের মাধ্যম যদি ঘন হয়, তাহলে লেন্সটা অভিসারী করার পরিবর্তে আলোক রশ্মিকে অপসারী করে দেবে। তার মানে একটা উত্তল লেন্সের উভয় দিকের মাধ্যম লেন্সের উপাদানের তুলনায় লঘু হলে উত্তল লেন্স আপতিত সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী করে। যদি উত্তল লেন্স তার উভয় দিকের মাধ্যমের তুলনায় উত্তল লেন্সের উপাদানটা লঘু হয়, তাহলে কিন্তু আপতিত সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী করতে পারে। অপরদিকে যদি তুমি উত্তল লেন্সের কথা ভাবো, একই ঘটনা। উত্তল লেন্সকেও প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো কাল্পনিক রেখা দিয়ে আমরা যদি টুকরো করে নিই, তাহলে দেখা যাবে প্রিজমগুলোর ভূমি থাকছে প্রধান অক্ষ থেকে দূরের দিকে আর শীর্ষ কোণগুলো সব প্রধান অক্ষের দিকে। এখন যদি আলোকরশ্মি অবতল লেন্সের প্রতিটা টুকরোর উপর মানে প্রিজমের টুকরোর উপর পড়ে, তাহলে
প্রতিসরণের পর প্রতিটা প্রিজমের টুকরো আলোকরশ্মিকে ভূমির দিকে বাঁকাবে। একবর্ণী আলোকরশ্মির কথাই বলছি, মাথায় রেখো। তাহলে ওই আলোকরশ্মিগুলো যখন আমাদের চোখে পড়বে, তখন আমরা আলোকরশ্মিকে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতে দেখব। তার মানে এই বিন্দুটা দেখা যাবে এখানে চোখ রাখলে, অর্থাৎ নিঃসৃত আলোকরশ্মিগুলো তখন হবে অপসারী। মাথায় রেখো, অবতল লেন্স গঠনকারী উপাদানটার প্রতিসরাঙ্ক যদি উভয় দিকের প্রতিসরাঙ্কের তুলনায় কম হয়, তাহলে উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ অবতল লেন্সটি তখন অভিসারী লেন্সের ন্যায় আচরণ করতে পারে। তাহলে অবতল লেন্স অপসারী হবে যখন তার উভয় দিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় কম হবে। আবার বলি, লেন্স সংক্রান্ত যাবতীয় পড়াশোনায় মাথায় রেখো আমরা একবর্ণী আলোকরশ্মির কথা বলছি। এখানে বহুবর্ণী আলোকরশ্মির কথা কেন বলছি না, তুমি আবার সেগুলো পরে জানতে পারবে। প্রথম মুখ্য ফোকাস প্রথমেই পড়বো আমরা লেন্সের ক্ষেত্রে। প্রথম মুখ্য ফোকাস যদি উত্তল লেন্সের ক্ষেত্রে বলি, প্রথম মুখ্য ফোকাস প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আগত অভিসারী আলোকরশ্মি লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর প্রতিসৃত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। যদি অবতল লেন্সের ক্ষেত্রে বলি, প্রথম মুখ্য ফোকাস প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু অভিমুখে আগত অভিসারী আলোকরশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। আচ্ছা, এই কথাটা যদি আমরা দুটোকে মিশিয়ে বলি, সংজ্ঞাটা যদি একটা দিই, মন দিয়ে শুনবে। প্রথম মুখ্য ফোকাস হলো লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যে বিন্দু থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ অথবা যে বিন্দু অভিমুখে আগত অভিসারী আলোকরশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসৃত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, সেই বিন্দুটিকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু। আর লেন্সের আলোক কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত পরিমাপ করা দূরত্বটাকে বলা হয় মুখ্য ফোকাস দূরত্ব। অপরদিকে এসো দ্বিতীয় মুখ্য ফোকাস। কাকে বলছি দ্বিতীয় মুখ্য ফোকাস? উত্তল লেন্সের জন্য যদি বলি, প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে মিলিত হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর এরূপভাবে প্রতিসৃত হয় যেন প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। দ্বিতীয় মুখ্য ফোকাস তাহলে যদি একবারে সংজ্ঞাটা দিই তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে কোনো লেন্সের উপর আলোকরশ্মি আপতিত হলে বা একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি বা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দুতে এসে মিলিত হয় বা প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটিকে লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। ওই জন্য দেখো আমি F2 দিয়েছি। আমরা লেন্সের ফোকাস বলতে যেটা পড়ব সেটাই দ্বিতীয় মুখ্য ফোকাস। এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দুটা আলোক কেন্দ্রের
ডান দিকে। অর্থাৎ আমরা এখানে লেন্স, সেখানে বস্তু, পরিমাপে চিহ্নের একটা নিয়ম ব্যবহার করব। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যেমন পড়েছি, অরিজিন থেকে ডান দিকে গেলে এক্স অক্ষ বরাবর ধনাত্মক, বাম দিকে গেলে ঋণাত্মক। আমরাও মনে মনে কল্পনা করে নেব স্থানাঙ্ক জ্যামিতির এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন আছে লেন্সের আলোক কেন্দ্রে। তাই আলোক কেন্দ্র থেকে আমরা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাই, তাই পরিমাপ করা সব দৈর্ঘ্যগুলো পজিটিভ। উত্তল লেন্সের ক্ষেত্রে এখানে ফোকাস দৈর্ঘ্য হবে পজিটিভ, আর এটাকেই আমরা লেন্সের ফোকাস বলতে যেটা বুঝি সেটাই ব্যবহার করব। উল্টো দিকে অবতল লেন্সের ক্ষেত্রে সেই ফোকাস দৈর্ঘ্যটাকে আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে নির্দেশ করব, যেহেতু আলোক কেন্দ্র থেকে আমরা যেন এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছি। এবার মাথায় রেখো, এরপর লেন্স পরবর্তী যত আমরা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব পড়ব, সেগুলো এই চিহ্নের নিয়ম মানব। আরো একটা কথা জেনে রেখো, যদি আমাদের প্রয়োজন হয় বস্তুর উচ্চতা মাপতে, সেক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে। তার মানে আলোক কেন্দ্র সাপেক্ষে এই যে রেখাটা, যদি আমরা ওপরের দিকে যাই, তাহলে যে কোনো পরিমাপ করা উচ্চতা ধনাত্মক, আবার উল্টো দিকে গেলে সেটা ঋণাত্মক হিসাবে মাপব। আমরা এর পরে যে বিষয়টায় যেতে চাইছি সেটা হলো বস্তুর এই লেন্সের আলোক কেন্দ্র। তাহলে এইবার আলোক কেন্দ্রের বিষয়টা খেয়াল করো। এখানে দেখছো আলোক কেন্দ্রের ব্যাপারটা। আমি একটা লেন্স এঁকেছি, লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ কিন্তু এক নয়। C1 বক্রতা কেন্দ্রের যে পৃষ্ঠটা AP1B, অপরদিকে C2 বক্রতা কেন্দ্র যে পৃষ্ঠের সেটা হলো AP2B। একটু মনোযোগ সহকারে নজর রেখো যে আমি ঠিক কি বলতে চাইছি বা কি তোমাকে জানাতে চাইছি। তাহলে এইবার দেখো, যখন আলোক রশ্মি একটা লেন্সের উপর তির্যকভাবে আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর লেন্সের ভিতর প্রতিসৃত হচ্ছে, Q1 হলো আপতন বিন্দু, আর C1 Q1 হলো এই AP1B এই পৃষ্ঠটার বক্রতা ব্যাসার্ধ। টেনে বাড়িয়ে দিয়েছি আর একটু, তাহলে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই কোণটা আপতন কোণ। আলোক রশ্মি লঘু থেকে ঘনতে ঢুকছে, তাহলে অভিলম্বের দিকে বাঁক নেবে। দেখো প্রতিসরণ কোণ। সেই আলোক রশ্মি লেন্সের অভ্যন্তরে প্রতিসৃত হওয়ার পর AP2B এই পৃষ্ঠটাকে কিউ বিন্দুতে ছেদ করছে। C2Q2 এটা হলো AP2B এর বক্রতা ব্যাসার্ধ, এটাকে টেনে বাড়িয়ে দিয়েছি। তাহলে এই যে কোণটা OQ2C2, এই কোণটা হলো দ্বিতীয় পৃষ্ঠ ক্ষেত্রে আপতন কোণ। আর এই যখন বাতাসে নির্গত হচ্ছে আবার বড় হয়ে যাচ্ছে, তাহলে লেন্স থেকে আলোটা বেরোনোর পর ডট ডট লাইন জুড়ে আলোটা আসতো যদি লেন্স না থাকতো। লেন্স থাকার ফলে আলোক রশ্মিটা একটু পাশের দিকে সরে গেছে। তাহলে এই হলো ঘটনা। তাহলে আলোক কেন্দ্র কাকে বলে সংজ্ঞাটা সবার শেষে দেব, এখন নয়। আগে আমরা দেখে নিই আলোক কেন্দ্রের এই বিষয়টা। তাহলে একবার লক্ষ্য করো, তাহলে কাকে বলছি না, C1 Q1 আর C2 Q2 এই বক্রতা ব্যাসার্ধ দুটো এমন ভাবে আঁকা হয়েছে তারা পরস্পর সমান্তরাল। আমরা আঁকার সময় কি করেছি, আগে C1 Q1 আর C2 Q2 সমান্তরাল ব্যাসার্ধগুলো এঁকে নিয়েছি, তারপর Q1 Q2 যোগ করেছি, করে তারপর আলোক রশ্মিগুলোকে এঁকেছি। আলোক রশ্মিটা লেন্সের মাঝখান দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো C1 Q1 হলো C1 Q1 বা C1 P1 এই AP1B এর ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ।
তেমনি C2Q2 আর C2P2, এটা হলো এই পৃষ্ঠটার AP2B এর বক্রতা ব্যাসার্ধ। এখন দেখো তো এই আলোক রশ্মিটার ক্ষেত্রে এই ত্রিভুজটা লক্ষ্য করো, C1Q1O আর C2OQ2, C1OQ1 আর C2OQ2, এই দুটো কোণ হলো বিপ্রতীপকোণ। আবার দেখো তো C1Q1 আর C2Q2 পরস্পর সমান্তরাল, C1C2 ছেদক। তাহলে তো আমরা বলতে পারি এই যে কোণটা আর এখানকার কোণ, এরা একান্তর কোণ, অর্থাৎ Q1C1O আর Q2C2O, এরা দুজন সমান। তাহলে অবশিষ্ট কোণগুলো সমান হতে বাধ্য, ত্রিভুজ দুটো সদৃশকোণী। এবার সদৃশকোণী ত্রিভুজের আমরা শর্তটা ফেলেছি, C1O বাই C2O, এই দুটো বাহুর অনুপাত কার সঙ্গে সমান? C1Q1 বাই C2Q2। এখন C1Q1 আর C2Q2 মানে কি? এই যে R1 আর R2, দেখো সেটা বসিয়েছি। এবার একটু এটাকে সাজিয়েছি কিভাবে খেয়াল করো। C1Q1 এর জায়গায় লিখেছি, C1Q1 না লিখে C1P1 লিখেছি। দেখো C2Q2, এটা লেখার পর কি লিখেছি না, C2Q2 লেখার পর সেটা যেটা লিখেছি C2P2। এবার একটু লক্ষ্য করো এই লাইনটা থেকে এই লাইনটা, C1P1 বাই C2P2। এবার তুমি তো জানো এটা ক্লাস 7-এর সেই সূত্রটা, বীজগণিতে সেই সূত্রটা ফেলেছি। A/B = C/D হলে আমরা কি লিখতে পারি, যে A/B = C/D, এটা যদি থাকে তার মানে আমি এটা বলতে চাইছি A/B = C/D, এটা সমান আমরা লিখতে পারি A - C বাই B - D, সেটাই ফেলেছি। এখানে দেখো A/B আর এটা আমার C/D। তাহলে দেখো A - C করেছি এই যে, আর এখানে এই যে B - Dটা করে দিয়েছি। এখন C1P থেকে C1O বাদ দিলে কি হয়? C1P1, এটা থেকে C1O বাদ দিলে পড়ে থাকে OP1 বা P1O, মানে এই অংশটা। উল্টো দিকে P2O একই রকম ভাবে, P2O এইটা। তার মানে এই দুটো অংশের অনুপাত কি? C1P1 আর C2P2 তো আমরা আগেই পেয়েছি, C1P1 মানে R1 আর C2P2 এটা মানে R2, এই অনুপাত। তুমি মাথায় রেখো, যদি উভয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সমান হয় তাহলে এই যে R1 আর R2 যদি সমান হয় তাহলে P1 ও P2 সমান হবে। তার মানে লেন্সটা যদি উভ উত্তল লেন্স হয় তাহলে আলোক কেন্দ্র থাকবে মাঝে, আলোক কেন্দ্র লেন্সের ভিতরে থাকবে এবং মাঝে থাকবে, সেটা সমতল লেন্স বা সমাবতল লেন্স, মানে উভ উত্তল, উভ অবতল, এই দুই লেন্সের ক্ষেত্রে বলছি। যদি সমতলোত্তল লেন্স হয় তাহলে কি ঘটনাটা ঘটবে, মানে একটা পৃষ্ঠ যদি সমতল হয় তাহলে আমি কি বলেছি না, সেক্ষেত্রে ওই আলোক কেন্দ্রটা থাকবে এই রকম জায়গায়, গোলীয় পৃষ্ঠ প্রধানক্ষের ছেদ বিন্দু, ভুল বললাম, গোলীয় পৃষ্ঠ আর প্রধানক্ষের ছেদ বিন্দু ওই রকম জায়গায়। সমতল অবতল হলে কি হবে অংশটা করে দেখিয়েছি। মজার কথা হলো অবতল বা উত্তলাবতল লেন্স হলে সেক্ষেত্রে আলোক কেন্দ্র থাকবে লেন্সের বাইরে, লেন্সের উপাদানের মধ্যে থাকবে না, লেন্সের বাইরে। কাজেই এখানে এরপর তোমাকে আমি আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে পারি। লেন্সের কোনো পৃষ্ঠে আলোক রশ্মি তির্যকভাবে আপতিত হলে অপর পৃষ্ঠ দিয়ে যদি আপতিত আলোর সমান্তরালে নির্গত হয় তাহলে ওই আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে লেন্সটির আলোক কেন্দ্র বলে।
মনে রেখো, আমি কিন্তু বলিনি লেন্সের অভ্যন্তরে যে বিন্দুতে ছেদ করে, কথাটা কিন্তু আমি বলিনি। কাজেই তুমি মাথায় রেখো কোন জায়গা থেকে কথাটা তোমায় বলতে হবে। তাহলে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর একটা বিন্দু লেন্সের, যে বিন্দুগামী আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না। তাহলে আমি আরো একবার বলি, লেন্সের এক পৃষ্ঠে তির্যকভাবে আপতিত আলোকরশ্মি প্রতিসরণের পর যদি অপর পৃষ্ঠ থেকে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাহলে ওই আলোকরশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হলো আলোক কেন্দ্র। লেন্সের অভ্যন্তরে বিন্দুটা থাকবে তার কোনো মানে নেই, এটা যেন মাথায় থাকে। তাহলে কাজেই এক পৃষ্ঠে আপতিত আলোকরশ্মি অপর পৃষ্ঠ থেকে সমান্তরালে নির্গত হচ্ছে, এর মাঝখানে ওই আলোকরশ্মিটা প্রধান অক্ষকে যেখানে ছেদ করবে, এই অভ্যন্তরে লেন্সের অভ্যন্তরে যে বিন্দুতে ছেদ করবে, কথাটা যেন বলো না। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, আলোকরশ্মি লেন্সের অপর পৃষ্ঠে আসার পর ঠিক যেমন আমরা আয়তকার স্ল্যাবে দেখেছি আলোকরশ্মির পার্শ্বীয় সরণ ঘটে, এখানেও ঠিক তাই, তার পার্শ্ব সরণ ঘটেছে। আমরা তো পড়বো পাতলা লেন্স, তাই এই পার্শ্ব সরণটা আমাদের পাতলা লেন্সের ক্ষেত্রে খুব সামান্য হবে, বোঝাই যাবে না প্রায়। তাই আমরা এই পার্শ্ব সরণটা পাতলা লেন্সের ক্ষেত্রে বুঝতেই পারবো না। তার মানে আলোক কেন্দ্র অভিমুখে কোনো আলোকরশ্মি আপতিত হলে সে সোজা নির্গত হবে, এমনটাই পড়ি। ওই জন্যে আমরা একটু নিচু ক্লাসে আলোক কেন্দ্রের সংজ্ঞা এইভাবে পড়েছি, আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে এমন একটি বিন্দু যে বিন্দু অভিমুখে আলোকরশ্মি আপতিত হলে কোনো চ্যুতি ছাড়াই সেটি নির্গত হয়। বাস্তবে মাথায় রেখো, চ্যুতিটা খুব অল্প হলেও ঘটে। আমরা পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র অভিমুখে আপতিত আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না এমনটাই পড়তে অভ্যস্ত, কিন্তু বাস্তব এই ঘটনাটা ঘটে। মাথায় রেখো, একটু পার্শ্বীয় সরণ ঘটে যায়। বস্তুর বিভিন্ন অবস্থানে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। প্রথমে আসি ফোকাসের কথা, যে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস বিন্দুতে। আমি এটা উত্তল লেন্সের ক্ষেত্রেই দেখিয়েছি। অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য যা, তার সাপেক্ষে যথেষ্ট বেশি দূরত্বে যদি বস্তু অবস্থান করে, সেখান থেকে আসা আলোকে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে ধরতে পারি। আমরা দুভাবে দেখতে পারি, একটা প্রধান অক্ষের সমান্তরালে পড়লে ফোকাস বিন্দুতে আপতিত হবে, এসে মিলিত হবে। আমরা এই ছবিটাকে 1 নম্বর চিত্র দিয়ে প্রকাশ করেছি। আর যদি প্রধান অক্ষের সাথে তির্যকভাবে এসে আলোকরশ্মি আপতিত হয়, তাহলে ফোকাসে মিলিত হবে না। ফোকাস দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি যেটা অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করছে, সেই তলের উপর কোনো একটা বিন্দুতে মিশে মিলিত হবে। ফোকাস দিয়ে কল্পিত প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত তলটা হলো ফোকাস তল, আর যে বিন্দুতে এসে মিলিত হবে সেটাকে আমরা বলবো গৌণ ফোকাস। তার মানে বস্তু যদি অসীমে থাকে, সেখান থেকে আসা আলোকরশ্মিগুলোকে আমরা সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ হিসাবে ধরতে পারি। যেমন সূর্য, লেন্সের সাপেক্ষে সূর্যের দূরত্বটা বেশ বেশি, তাই সূর্য থেকে আসা আলোকে আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবেই এখানে এখন দেখছো যে সূর্য আছে অসীমে, প্রতিবিম্ব তৈরি হয়েছে একটা কার্ডবোর্ডে। এখানে কার্ডবোর্ডটা হচ্ছে ফোকাস তল। আর মাথায় রেখো, আমার এখানে যে লেন্সটা কাজ করছে তার কাছে বস্তু সূর্য সে আছে অসীমে। আর যে ছোট্ট সাদা স্পটটা দেখেছো, এরকম তোমরা খেলার ছলে প্রায়ই করে থাকো, সেটা হলো ফোকাস তলে গঠিত প্রতিবিম্ব। মাথায় থাকে যেন সূর্য যদি সমান্তরালভাবে আলোকরশ্মি দিয়ে থাকতো এবং সেটা লেন্সের প্রধান অক্ষে, তাহলে ওই বিন্দুটাই হতো মুখ্য ফোকাস। এখানে তা নয়, তির্যকভাবে পড়ছে, তাই ওই বিন্দুটা হলো গৌণ ফোকাস আর কার্ডবোর্ডটা হচ্ছে। এবার আসো দ্বিতীয় চিত্রের কথায়। বস্তু কোথায়? অসীম থেকে একটু সরে এসেছে। একটা লেন্সের
বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করছে। বস্তুর শীর্ষদেশ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সে পড়েছে। প্রতিসরণের পর সেটা ফোকাস বিন্দু দিয়ে গেছে। অপর একটা আলোকরশ্মি যেটা আলোক কেন্দ্র অভিমুখী সেটা সোজা নির্গত হয়েছে। রশ্মি দুটো প্রতিসরণের পর যে বিন্দুতে এসে মিলিত হয়েছে সেখানেই গঠন করেছে প্রতিবিম্ব। তাহলে বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে। প্রতিবিম্বটা কেমন হয়েছে? সদ মানে পর্দায় ফেলা যাবে, অবশীর্ষ মানে উল্টানো, আর বস্তু অপেক্ষা ক্ষুদ্র, বস্তুর যা আকার তার থেকে সেটা ছোট। আর প্রতিবিম্বের অবস্থানটা দেখো, বক্রতা কেন্দ্র আর ফোকাস এর মধ্যে অবস্থান করছে। তাহলে এই ছবিটা হলো 2 নম্বর যেটা, সেটা হলো বস্তু যখন 2f এর বাইরে মানে বক্রতা কেন্দ্রের বাইরে, তখন প্রতিবিম্ব কিভাবে দর্পণ দ্বারা গঠিত হয়। একবার লক্ষ্য করো, বাতির একটা ছোট্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে, বাতির শিখাটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? পর্দায়। আর দেখো লক্ষ্য করে, বাতির শিখাটা, বাতিটা কোথায় আছে? যথেষ্ট দূরে। তুমি দেখো এই দূরত্বটা বোঝানোর জন্য আমি কি করেছি, যে বাতি এবং লেন্সটার মধ্যে একটা পাটকাঠি রেখেছি যাতে দূরত্বটা তুমি পরিষ্কার বুঝতে পারো। আর উল্টো দিকে দেখো, বাতি এই পর্দা আর লেন্সের মধ্যে যে দূরত্বটা, সেখানে একটা ছোট পাটকাঠি। তার মানে এটা বোঝা যাচ্ছে প্রতিবিম্বটা গঠিত হয়েছে ফোকাসের আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। তাহলে এবার লক্ষ্য করো, লং শটে খেয়াল করে দেখো কি হয়েছে। দেখো একবার, লেন্স, তার দুই দিকে পর্দা আর একদিকে বাতি। তাহলে এটা হয়েছে সদবিম্ব, পর্দায় ফেলা যায়। বাতির শিখাটা ভালো করে লক্ষ্য করো, খেয়াল করো, উল্টানো আছে। বস্তুকে আরো এগিয়ে আনলাম। এগিয়ে এনে আমি কোথায় এনেছি? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্ব গঠিত হয়েছে লেন্সের উল্টো দিকে অবস্থিত বক্রতা কেন্দ্রে। কেমন আকার? বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠন হয়েছে। প্রতিবিম্বটা হলো সদ অবশীর্ষ মানে উল্টানো। তাহলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়েছে। এটা হলো 3 নম্বর। খেয়াল করো আমি কি করেছি। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানো, বস্তু এবং পর্দা দুটো পরস্পর থেকে সমান দূরে। কি করে বুঝলে সমান দূরে আছে? এই দেখো আমি কাঠি দুটো নিয়েছি, কাঠি দুটোর ক্ষেত্রে খেয়াল করো তো, এটা তো সমান দৈর্ঘ্যের। তাহলে বস্তু অর্থাৎ এখানে বাতিটা লেন্স থেকে দেখো যে দূরত্বে, এবার খেয়াল করো পর্দাটাও এক দূরত্বে রাখা আছে। তার মানে এখন কেউ বলতে পারবে বাতিটা লেন্সের ঠিক কোন স্থানে অবস্থান করছে? না, বাতিটা আছে লেন্সের বক্রতা কেন্দ্রে, আর প্রতিবিম্ব গঠিত হয়েছে সেও বক্রতা কেন্দ্রে। তার মানে লেন্স থেকে বাতির যা দূরত্ব, বাতি থেকে এই লেন্স থেকে পর্দা তাই দূরত্ব। তার মানে এখানে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব, সদ প্রতিবিম্ব গঠিত হয়েছে। খেয়াল করেছো নিশ্চয়ই? বাতির শিখাটা উল্টানো আছে, অবশীর্ষ, বিবর্ধনটা কত? 1। এবার 4-এ এসো। 4 নম্বরে কি করা হয়েছে? বস্তুকে বক্রতা কেন্দ্র থেকে আরো সরানো হয়েছে, এগিয়ে আনা হয়েছে। ফোকাস আর বক্রতা কেন্দ্র এদের দুইয়ের মাঝে। ফলে প্রতিবিম্ব সে বেরিয়ে চলে গেছে বক্রতা কেন্দ্র ছেড়ে দূরের দিকে। এখন প্রতিবিম্ব হয়েছে বিবর্ধিত, প্রতিবিম্বটা বিবর্ধিত এবং কি সেটা অবশীর্ষ, বক্রতা কেন্দ্রের বাইরে। অঙ্ক করার জন্য এই সমস্ত ছবিগুলোকে কিন্তু অবশ্যই মনে রাখবে। এখন খেয়াল করো কি করেছি, বাতিটাকে আরো এগিয়ে এনেছি, সেটা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে বসিয়েছি।
আর উল্টো দিকে পর্দা আছে, দেখো সে আছে বক্রতা কেন্দ্রের বাইরে। তাহলে লক্ষ্য করো, পর্দায় গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য শিখাটার তুলনায় যথেষ্ট বেশি। তাহলে খেয়াল করো, এখানে বাতি অর্থাৎ বস্তু সে আছে লেন্সটির ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। আর প্রতিবিম্ব গঠিত হয়েছে, দেখো সে গঠিত হয়েছে বক্রতা কেন্দ্রের বাইরে, বিবর্ধিত এবং সৎ, ওই জন্য পর্দায় ফেলা গেছে। চিত্র নম্বর 5-এ করা হয়েছে কি, দেখো বস্তুকে আরো এগিয়ে আনা হয়েছে, রাখা হয়েছে ফোকাসে। তাহলে প্রতিবিম্ব কোথায় গেছে? প্রতিবিম্ব গেছে অসীমে। একটা কথা মাথায় রেখো, যখন সমান্তরাল আলোকরশ্মি লেন্সে ফেলছিলে তখন প্রতিবিম্ব তৈরি হচ্ছিল ফোকাসে। এখন ফোকাসে বস্তু রেখেছো, প্রতিবিম্ব সেটা গেছে অসীমে। শীর্ষদেশ থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়েছে, প্রতিসরণের পর সেটা ফোকাস একটু দিয়ে গেছে, আর আলোক কেন্দ্রগামী আলোকরশ্মি কোনো রকম অভিমুখ পরিবর্তন না করে সোজা নির্গত হয়েছে, আলোকরশ্মিগুলো গিয়ে মিলিত হয়েছে অসীমে। মিলিত অসীমে হয়েছে এটা বলাটা ঠিক নয়, কারণ অসীমের দিকে গমন করেছে। আমাদের চোখ এদিকে রাখলে আমরা কখনোই আলোকরশ্মি মিলিত না হলে প্রতিবিম্বকে দেখতে পাবো না। এবার 6 নম্বর চিত্র, বস্তুকে আলোক কেন্দ্রের দিকে এগিয়ে আনা হয়েছে, তার ফলে লেন্স বস্তুর একটা বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করেছে। তাহলে অসৎ বিম্ব যেটা গঠন করেছে সেটা হলো কি না, খেয়াল করো, বস্তুর সমান আকারের, বস্তুর মানে একই দিকে মাথা, সমান আকারের নয়, বস্তু অপেক্ষা বিবর্ধিত বস্তুর মাথা আর পেন্টার মাথা। মানে এখানে দেখো পেন্টার মাথায় যেটা ওই বস্তুর মাথাটাকে দেখাচ্ছে, এই বস্তুর মাথা আর প্রতিবিম্বের মাথা একই অভিমুখে। তার মানে বস্তু আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যবর্তী কোনো একটা অংশে থাকলে উত্তল লেন্স এর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। এই দেখো না, এটা আমার পেনটা, এটাই বস্তু হিসাবে কাজ করছে। এর মাঝখানে মাথায় যদি আমি উত্তল লেন্সটা রাখি, তাহলে তুমি যেটা দেখছো সেটা হলো পেনটির অসৎ প্রতিবিম্ব। তার মানে পেনও যেদিকে, প্রতিবিম্বটাও সেদিকে, বিবর্ধিত প্রতিবিম্ব। তাহলে এই হলো উত্তল লেন্সের দ্বারা গঠিত বিবর্ধিত প্রতিবিম্ব। এবার খেয়াল করো, আমি তোমাকে যেটা দেখতে বলবো সেটা হলো অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব। অবতল লেন্স, তার সামনে যদি বস্তু রাখা হয়, বস্তু থেকে একটা আলোকরশ্মি যথারীতি প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সে আপতিত হবে। প্রতিসরণের পর এমনভাবে সেটা প্রতিসৃত হবে যেন লেন্সের ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে, আর একটা আলোকরশ্মি সোজা লেন্সের উপর আপতিত হওয়ার পর, মানে আলোক কেন্দ্র অভিমুখে আপতিত হলে সোজা নির্গত হবে কোনো রকম চ্যুতি ছাড়াই। এখন এই রশ্মি এই দিকে চোখ রাখলে আমাদের মনে হবে বস্তুটা যেন পিকিউ, স্মল পিকিউ অবস্থানে আছে। কেমন প্রতিবিম্ব তৈরি করছে? অসৎ সমশীর্ষ, মানে বস্তুর মাথা প্রতিবিম্বের মাথা একদিকে আর বস্তু অপেক্ষা ক্ষুদ্র। তুমি একবার খেয়াল করে দেখো, আমরা অবতল লেন্স দ্বারা যখন প্রতিবিম্ব গঠন করি, এই সবুজ পেনটার কথাই ভাবো, এর উপর যদি অবতল লেন্স রাখি, তুমি লক্ষ্য করো, তুমি পেনের আকারের থেকে ছোট প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তার মানে বস্তু আর প্রতিবিম্ব উভয়েরই অবস্থান একই। 8 নম্বর আর 9 নম্বর ছবিটা দেখব। এখানে বস্তু অসৎ, মানে স্যার এই লেন্সটা, উত্তল লেন্সটা, 8 নম্বর ছবিটা লক্ষ্য করো, উত্তল লেন্সটা না থাকলে এই অভিসারী আলোকরশ্মি গুচ্ছ পি বিন্দুতে এসে মিলিত হতো। এই যে মিলিত হতো, এই পি বিন্দুটা এই লেন্সটার কাছে অসৎ বস্তু হিসাবে কাজ করবে। এবার লেন্সের উপর আলোকরশ্মি, অভিসারী আলোকরশ্মি পড়লে প্রতিসরণের পর তারা পি এর পরিবর্তে কিউ বিন্দুতে মিলিত হবে। তাহলে ও কিউ হলো এখন বস্তু দূরত্ব। খেয়াল রেখো, এখানে বস্তু দূরত্ব পজিটিভ, প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ।
উল্টো দিকে যদি লেন্সটা অবতল হয়, তাহলে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ লেন্সের অবর্তমানে পি বিন্দুতে মিলিত হতো। লেন্স থাকার ফলে কি হয়েছে, আরো দূরে গিয়ে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এখানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব দুটোই পজিটিভ, কিন্তু খেয়াল করো তো এই দুটোর সাথে তুলনা করো। এখানকার বস্তু দূরত্ব আর এদিককার বস্তু দূরত্বের সাপেক্ষে প্রতিবিম্ব দূরত্বটা উত্তল লেন্সের থেকে ছোট, আর অবতল লেন্সের থেকে ক্ষেত্রে সেটা। এবার লেন্সের সূত্র। একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের সামনে পি কিউ একটা দীর্ঘ বস্তু দাঁড়িয়ে আছে। পি বিন্দু থেকে অজস্র আলোকরশ্মি আসবে, কিন্তু আমরা প্রতিবিম্ব গঠনের জন্য ন্যূনতম আলোকরশ্মিগুলো ধরব। একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয়েছে, প্রতিসরণের পর ফোকাস দিয়ে নির্গত হয়েছে। অপর একটা আলোকরশ্মি সোজা গিয়ে লেন্সের ও বিন্দুতে আপতিত হয়েছে এবং প্রতিসরণের পর সেটা সোজা নির্গত হয়েছে, এবং আলোকরশ্মিগুলো, প্রতিসৃত আলোকরশ্মিগুলো যে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেই বিন্দুতে স্মল পি কিউ এই প্রতিবিম্বটা গঠন করেছে। প্রতিবিম্বটি হয়েছে সদ এবং অবশীর্ষ। আমরা লেন্সের যে সূত্রটা প্রমাণ করতে চলেছি, আমরা এর আগে যে 9টা ছবি দেখেছি তার যে কোনোটা দিয়েই করা যেতে পারত। এখন লক্ষ্য করো, ত্রিভুজ পি কিউ ও, পি কিউ ও আর স্মল পি কিউ ও, এই যে দুটো ছবি সদৃশকোণী। জানো তো পি কিউটা এর লম্বভাবে দাঁড়িয়ে আছে, এটা 90 ডিগ্রি, আবার এদিকে প্রতিবিম্ব যেটা গঠন হয়েছে সেটাও প্রধান অক্ষের উপর লম্ব 90 ডিগ্রি। তাহলে এটা 90 কোণ, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ, আর বাকি কোণটা তো সমান। তাহলে সদৃশকোণী ত্রিভুজ। এগুলো বলার দরকার নেই প্রমাণ করবার সময় যদি প্রমাণের প্রয়োজন হয়। তাহলে সদৃশকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ ইজিক্যাল টু লিখলাম ও কিউ বাই ও ক্যাপিটাল কিউ। নিশ্চয়ই লক্ষ্য করছো। এবার ত্রিভুজ এ ও এফ টু আর ত্রিভুজ পি কিউ এফ টু, এই দুটো ত্রিভুজকে দেখো। এই দুটো ত্রিভুজ থেকে লিখছি পি কিউ বাই এ ও এফ, এ ও, পি কিউ বাই এ ও, আর এফ টু কিউ সমান ও এফ টু। এখন ও এ আর পি কিউ তো সমান, কারণ এই রশ্মিটা তো সমান্তরাল প্রধান অক্ষের। তাহলে এটারও যা উচ্চতা এটারও তাই উচ্চতা, তাই এ ও এর জায়গায় লিখেছি ক্যাপিটাল পি কিউ। তাহলে স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ ইজিক্যাল টু এফ টু কিউ বাই ও এফ টু। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখছি দেখো, ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ, এই যে, আর এখান থেকে আসছে এফ টু স্মল কিউ বাই ও এফ টু। তাহলে এই দুটো সমান হওয়ার পর এখানটা লক্ষ্য করো কি করেছি, ও কিউ বাই ও ক্যাপিটাল কিউ। এবার এফ টু কিউ, এই যে জিনিসটা আমাদের সমস্ত লেন্সের বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের পরিমাপ হবে আলোক কেন্দ্র থেকে। তাই দেখো আমি এটা লিখেছি এফ টু কিউটা ও কিউ মাইনাস ও এফ টু, এই যে ও কিউ মাইনাস ও এফ টু, ও কিউ মাইনাস ও এফ টু, এই যে বসিয়েছি। এইবার কি করেছি, এই গোটা সমীকরণটাকে দেখো, ও ক্যাপিটাল কিউ এটা হলো বস্তু দূরত্ব। আমি যাচ্ছি কোন দিকে, ওতে যদি অরিজিন ধরে নিই এক্স ওয়াই কোঅর্ডিনেটের, আমরা যাচ্ছি এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাই বসিয়েছি মাইনাস ইউ। ও স্মল কিউ যেটা কিনা প্রতিবিম্ব দূরত্ব, এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছি, কল্পনাটা যদি করি ও বিন্দুতে অরিজিন আছে এক্স ওয়াই কোঅর্ডিনেট অ্যাক্সিসে, প্লাস ভি ফোকাস দূরত্ব ও এফ টু, এটাও প্লাস। এর সাথে আরো কিছু বাড়তি ধরে নিয়েছি, পি কিউ এটা বস্তু উচ্চতা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তাই এইচ। স্মল পি কিউ প্রতিবিম্বের উচ্চতা, ওটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাই মাইনাস এইচ। এবার বসিয়েছি কি দেখো, ও কিউ প্লাস ভি, ও স্মল কিউ মাইনাস কিউ। একই রকম ভাবে ও কিউ ও এফ এর মানটা বসিয়েছি। এবার আর কিছু নয়,
তুমি তো দেখতেই পাচ্ছ এই কোনাকুনি গুণটা করে এই লাইনটা পেয়েছি। এফ ভি, এদিকে মাইনাস ইউ আর ভি গুণ করলে মাইনাস ইউ ভি, মাইনাস ইউ আর মাইনাস এফ প্লাস ইউ এফ, এই লাইন। এবার প্রতিটা পদকে ইউভিএফ দিয়ে ভাগ করে দিয়েছি। খেয়াল কর, আমি একটু সাজিয়ে নিয়েছি তার আগে। এই ইউভিটা এদিকে এনেছি আর এফ ভিটাকে এদিকে নিয়ে চলে গেছি সমান চিহ্নের ডান দিকে, তারপর ভাগ করেছি। ভাগ করলে শেষ পর্যন্ত কি পাচ্ছি? 1/f, 1/v, 1/u। এটাই হলো লেন্সের ফর্মুলা। লেন্সের ফর্মুলাটা আবার আমি অবতল লেন্সের ক্ষেত্রেও প্রমাণ করেছি। অবতল লেন্সে তোমাকে একটা কথা বলে রাখি, যে প্রমাণটা করেছি একবার দেখো। এই যে অবতল লেন্স, পি কিউ তার বস্তু, একই রকমভাবে আলোকরশ্মি প্রধানকের সমান্তরালে আপতিত হয়েছে, প্রতিসরণের পর এমনভাবে নির্গত হয়েছে যেন ফোকাস F2 থেকে আসছে বলে মনে হচ্ছে। অপরদিকে একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র অভিমুখে গমন করেছে। এখন এই লেন্স থেকে নির্গত আলোকরশ্মির এইগুলো দিকে, অর্থাৎ প্রতিসৃত আলোকরশ্মির দিকে যদি চোখ রাখো, তাহলে তুমি স্মল পি কিউ অবস্থানে বস্তুটাকে দেখবে। আমি কিন্তু ত্রিভুজের নাম বদলাইনি। তুমি যদি দুটোকে পাশাপাশি রেখে দেখো, অর্থাৎ উত্তল লেন্সের জন্য ইউভিএফ এর যা সম্পর্ক আর অবতল লেন্সের ক্ষেত্রে নাম এক পাবে, পি কিউ ও ত্রিভুজ, পি কিউ ও ত্রিভুজ আর স্মল পি কিউ ও ত্রিভুজ। এই যে ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা দুটোই আবার একই রকম ভাবে সদৃশ্যকোণী। তাহলে এবার দেখো, স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, এই যে লিখেছি, আর ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ, একই রকম ভাবে। এবার লক্ষ্য করো, ত্রিভুজ এ ও এফ টু, এই যে, আর ত্রিভুজ পি কিউ এফ টু, এই ছোটটা, এদের দুজন এরাও সদৃশ্যকোণী, একই রকম ভাবে লিখেছি, পি কিউ বাই এও এবং কিউ এফ টু, এই ছোট বাহুটা বাই ও এফ টু। এই যে, এখন তো তুমি জানো এওটা পি কিউ এর সমান, তাই এওর জায়গায় পি কিউটা বসিয়েছি এই যে নিচে। তারপর একই রকম ভাবে লাইনটা পেলাম। এবার এই 1 আর 2 কে তুলনা করেছি, ও স্মল কিউ বাই ও ক্যাপিটাল কিউ, কিউ এফ টু ও এফ টু। এই কিউ এফ টুটাকে কেমন লিখেছি দেখো, আলোক কেন্দ্র থেকে পরিমাপ হবে কিউ এফ টু, তার জায়গায় লিখেছি ও এফ টু মাইনাস ও কিউ। লক্ষ্য করো। এবার এসো বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বগুলোর ক্ষেত্রে। আমরা আগেই বলেছি যা কিছু মাপ হবে অরিজিন থেকে, তাহলে অরিজিন থেকে বস্তু দূরত্ব ও ক্যাপিটাল কিউ, কি সেটা? মাইনাস ইউ। ও স্মল কিউ প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ভি, আমরা অরিজিন থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছি। ও এফ টু, সেটাও ঋণাত্মক দিকে মাইনাস এফ। আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। লক্ষ্য করো, ও স্মল কিউ সমান মাইনাস ভি, ও ক্যাপিটাল কিউ সমান মাইনাস ইউ, ও এফ টু মাইনাস এফ, তারপরে এখানে মাইনাস আছে, ও কিউ সমান মাইনাস বসালে প্লাস হয়ে গেছে। এবার এগুলো কোনাকুনি গুণ করে এই লাইনটা পেয়েছি। দেখো, মাইনাস এফ আর মাইনাস ভি গুণ করে এফ ভি, অনুরূপে এইটা মাইনাস ইউ আর মাইনাস এফ গুণ করলে ইউ এফ, আর মাইনাস ইউ আর ভি গুণ করলে মাইনাস ইউ ভি। এবার এই গোটা লাইনটা যেটা পেয়েছি একবার একটু সাজিয়ে নিয়েছি। কি করেছি? এফ ভিটাকে এদিকে এনেছি, ইউ ভিটাকে উল্টো দিকে। এবার প্রতিটা পদকে ইউ ভি এফ দিয়ে ভাগ করেছি, করলে এই অংশটা পাচ্ছি ফাইনালি লেন্সের সূত্র। এবার এখনো কিছু জিনিস বাকি আছে। কি বাকি আছে আমাদের? বিবর্ধন, অর্থাৎ প্রতিবিম্বটা আকারে কতটা বেড়েছে বা ছোট হয়েছে সে তার মাপ। আমরা বিবর্ধন 3 প্রকার পড়ব। মূলত আমাদের একটা নিয়েই চলতে হবে, সেটা হলো রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। রৈখিক বিবর্ধন বলতে কি বুঝবো? বস্তুর প্রতিবিম্বের উচ্চতার ধনাত্মক মান বাই বস্তুর উচ্চতার ধনাত্মক মান। বিবর্ধনের এখানে সাংখ্য মানের কথা বলা হয়েছে, প্রতিবিম্বের উচ্চতার সাংখ্য মানটা আর বস্তুর উচ্চতার সাংখ্য মান, এই দিয়ে বিবর্ধন। কিন্তু হিসেব কিভাবে হবে লক্ষ্য করো, আমাদের এই লাইনটা লক্ষ্য করো, স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, এটা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এতে তাই লিখেছি। আর এখানে লেখা আছে ও কিউ বাই ও ক্যাপিটাল কিউ, এটা।
এবার ও স্মল কিউ মানে তো আমরা কি পেয়েছি, ও স্মল কিউ মানে তো প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ, দেখো প্লাস ভি বসিয়েছি, তাই না, প্লাস ভি বসিয়েছি। আর পি কিউ তার সোজাসুজি আছে ও ক্যাপিটাল কিউ মানে তো আমরা জেনেছি বস্তু দূরত্ব, সেটার জায়গায় মাইনাস। এইবার এখানে স্মল পি কিউ এর জায়গায় কি লিখেছি, দেখো আমাদের স্মল পি কিউ সমান মাইনাস এইচ ছিল না, এই যে এটা, তাহলে খেয়াল করো এখানে বসিয়েছি মাইনাস এইচ, আর এখানে বস্তুর উচ্চতা সেটা প্লাস এইচ। ফাইনালি সাংখ্যমানটা কি এলো, স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ ভি বাই ইউ। আমরা যে কোনো লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে করলে এটাই পাবো, এটাই হলো রৈখিক বিবর্ধনের সূত্রটা। এবার তোমাকে সবসময় মনে রাখতে হবে, তুমি যখন অঙ্ক করবে তখন বিবর্ধনে ভি বাই ইউ এর চিহ্নটা বসাবে। যদি চিহ্ন বসি, অর্থাৎ যে কোনো অঙ্কের জন্য শর্ত যাই হোক, শর্ত অনুসারে ভি বা ইউ এর চিহ্ন বসাবে। যদি এম পজিটিভ আসে তাহলে অসৎ অবশীর্ষ প্রতিবিম্ব, যদি নেগেটিভ হয় সৎ। এই নিয়ম যে কোনো অঙ্কের ক্ষেত্রে করবে। এবার রৈখিক বিবর্ধনের পর তোমাদের আরো একটা বিবর্ধনের কথা বলবো। কিরকম বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধনের ব্যাপারটা কি লক্ষ্য করো, আমি এখানে এই ছোট একটা স্কোয়ার টেনে রেখেছি, দেখতেই পাচ্ছ, যার বাহুটা এ আর বি। আমি যদি অবতল লেন্স রাখি, এই উত্তল লেন্স রাখি, তা তুমি কি দেখছো, একটা বিবর্ধিত প্রতিবিম্ব দেখছো। তার মানে এই যে ছোট প্রতিবিম্বটার সাপেক্ষে একটা বড় প্রতিবিম্ব, তাহলে এর দৈর্ঘ্য আর প্রস্থ দুটোরই বিবর্ধন ঘটছে, সেটাকে বলছি ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। তাহলে কি করব না, এ একটা রেখা বি একটা রেখা, দুটোরই রেখাগত বিবর্ধন ঘটছে। দেখো রেখাগত বিবর্ধনটা আমি এভাবে লিখেছি, একটা দৈর্ঘ্যের বিবর্ধন দেখিয়েছি, একটা প্রস্থের বিবর্ধন। তাহলে এখন নতুন যে ক্ষেত্রফলটা হলো তার ক্ষেত্রফলটা কি হবে, প্রতিবিম্বের এ ড্যাশ বি ড্যাশ করতে পারি, এই যে এখন নতুন দৈর্ঘ্য আর প্রস্থ হয়েছে। এইবার এ ড্যাশের জায়গায় কি মান বসিয়েছি, এই যে আমরা রৈখিক বিবর্ধন থেকে মানটা এখানে বসিয়েছি। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন রৈখিক বিবর্ধনের স্কোয়ার করলেই পাবো। এবার এখানে একটা আছে অক্ষীয় বিবর্ধন, অনেক বইয়েতে এটা আছে অনুপ্রস্থ বিবর্ধন। তুমি একটা আমার ইরেজারটা দেখছো, আচ্ছা এর ওপর আমি যদি এই গ্লাসটা রাখি, মানে লেন্সটা রাখি, তুমি কি কেবলমাত্র এর পৃষ্ঠটার বাড়তে দেখেছো, এর বেদটা বাড়তে দেখছো না, এই যে এই বেদটা তুমি একবার লক্ষ্য করো, এটা তো থ্রি ডাইমেনশন। তার মানে এই ইরেজারটার ওপরে যদি আমি উত্তল লেন্সটা রাখি, তার দৈর্ঘ্য প্রস্থের যেমন বিবর্ধন ঘটছে, বা ধরো নাও একটু ভালো জিনিস রাখি, কারণ ওই এক্ষুনি বলবে স্যারের ইরেজারটা একদম অবস্থা খারাপ। তো যাই হোক, এই শার্পনারটা রাখলাম, এই শার্পনারে তুমি ওপরের তলটার ক্ষেত্রফলটা দেখছো, সাইডটা বাড়তে দেখছো না। তাহলে এই যে প্রস্থগত বিবর্ধনটা সেটাই হলো অক্ষীয় বিবর্ধন। কি করা হয়েছে অক্ষীয় বিবর্ধনে লক্ষ্য করো, এখানে একটা বস্তু রেখেছি যার এই প্রস্থটা হচ্ছে ডেল্টা ইউ। প্রতিবিম্বটা রাখার পর প্রতিবিম্বের এই লেন্সটা থেকে প্রতিবিম্বের জন্য যে বিবর্ধন হয়েছে সেটা ডেল্টা ভি। অক্ষীয় বিবর্ধন বা অ্যাক্সিয়াল বিবর্ধন কি করে পাবো, প্রতিবিম্বের প্রস্থগত বৃদ্ধিটা ডেল্টা ভি আর বস্তুর যে বেধটা, এই দুয়ের অনুপাত এম ড্যাশ। এটাকে একটু ভালো করে বলবো ডিভি বাই ডিইউ। এই হলো সমীকরণ। এটাকে ইউ এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পেয়েছি শেষ পর্যন্ত লক্ষ্য করো, ইউ এর সাপেক্ষে অবকলন করে শেষ পর্যন্ত পাচ্ছি ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আমরা এই ভি বাই ইউ মানে তো আগেই জেনেছি এম, সেই এম এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে অক্ষীয় বিবর্ধনের জন্য এম স্কোয়ার। এখন বিবর্ধন, ফোকাস দৈর্ঘ্য এবং বস্তু অথবা প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক। এখানে 1/v - 1/u = 1/f, আর এখানে কি আছে 1/v = এই ইউটা এদিকে নিয়ে গেছি। এবার লক্ষ্য করো, প্রতিটা পদকে ইউ দিয়ে গুণ করেছি, ইউ দিয়ে গুণ করলে u/v u/f, আর এখানে u/u মানে কেটে যাবে। u/v মানে কি, রৈখিক বিবর্ধনের অনন্য, এই সম্পর্কটা বসিয়েছি, করে আমরা এটা পেয়েছি। একই রকম ভাবে দেখো প্রতিবিম্ব
দূরত্ব দিয়ে যেটা প্রকাশ করেছি, এই প্রতিবিম্ব দূরত্বর সাপেক্ষে এই 1/v মাইনাস 1/f-টাকে এদিকে এনেছি, ইউটাকে এদিকে নিয়ে গেছি, উভয় পক্ষকে ভি দিয়ে গুণ করেছি, করলে এটা ভি কেটে গেলে 1 আসবে, মাইনাস v/f v/u, এই সাথে এটা এসেছে ইজিক্যাল টু এম। তাহলে এম ইজিক্যাল টু এম মাইনাস v/f। তাহলে এটা হলো বস্তুর প্রতিবিম্ব দূরত্ব আর বিবর্ধনের মধ্যে সম্পর্ক। লেখচিত্রের ক্ষেত্রে লেন্সের ইউভি লেখচিত্র লক্ষ্য করো। ইউভি লেখচিত্রে আমরা এখানে যে উত্তল লেন্সের ক্ষেত্রে লেখচিত্রটা দেখি, যেটা কেবলমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব যখন গঠন করছে তার ক্ষেত্রে, মানে মাথায় রেখো, সৎ প্রতিবিম্ব যদি গঠন না করে আমরা অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে নিশ্চয়ই করতে পারবো না, আর এটা তোমাদের প্র্যাকটিক্যালেও আছে। কারণ আমরা তো জানি বস্তু দূরত্বটা উত্তল লেন্সের ক্ষেত্রে সর্বদা নেগেটিভ, তাই এক্স অক্ষের ঋণাত্মক দিকে রেখেছি, আর প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ। আমরা পেয়েছি এখানে সমপরাবৃত্ত বা সমকোণী পরাবৃত্ত সদ্বিম্বের ক্ষেত্রে। ওইটাই একই সাথে যদি আমরা 1/v আর 1/u দিয়ে লিখি, তাহলে প্রতিবিম্বটা হবে, এই লেখচিত্রটা হবে এরকম। আর তোমাদের যেটা প্র্যাকটিক্যালে আছে তারও গ্রাফটা এইরকম, এই যে লক্ষ্য করো, এটা হলো ইউভি এর লেখচিত্র সদ প্রতিবিম্বের ক্ষেত্রে। একই সাথে খেয়াল করো, ওই যেটা দেখালাম প্রতিবিম্বটা উত্তল লেন্সের ক্ষেত্রে সদ প্রতিবিম্বের ক্ষেত্রে 1/u আর 1/v এর লেখচিত্রটা। এবার আমরা কিছু গাণিতিক উদাহরণে ঢুকবার আগে একটু ছোট করে লেন্সের ক্ষমতাটা পড়ে রাখি। কাকে বলবো লেন্সের ক্ষমতা? না, ফোকাস দৈর্ঘ্যের অনন্য। একটা লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে কতটা কাছে কেন্দ্রীভূত করতে পারে বা কতটা কাছ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হতে পারে, তার পরিমাপ যে রাশি দিয়ে করা হয় সেটা হলো লেন্সের ক্ষমতা, ফোকাস দৈর্ঘ্যের অনন্য। ফোকাস দৈর্ঘ্যকে যদি মিটার এককে প্রকাশ করি তাহলে ক্ষমতার একক হবে ডায়াপ্টার, ডি দিয়ে প্রকাশ করা হয়। যেমন ধরো উত্তল লেন্স, একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 2 মিটার, তাহলে তার ক্ষমতা হবে 2 এর অনন্য, তার মানে 0.5 ডায়াপ্টার প্লাস। একই রকমভাবে অবতল লেন্স, ফোকাস দৈর্ঘ্য -50 সেমি, আমি এটাকে মিটারে প্রকাশ করে নিয়েছি, 0.5 মিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য হলো -2 ডায়াপ্টার। তাহলে মাথায় রেখো আমাদের ফোকাস দৈর্ঘ্য এই ক্ষমতা দিয়েও অঙ্ক করতে হবে। এবার অঙ্কে এসো, কি অঙ্কটা লিখেছি দেখো। বলেছি একটি লেন্সের সামনে 0.12 মিটার দূরে স্থাপিত কোনো বস্তুর 4 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, এর ক্ষমতা কত। লেন্সের সামনে, এই যে লেন্স, তার সামনে 0.2 মিটার দূরে প্রতিবিম্ব, 4 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব। 4 গুণ বিবর্ধিত অসৎ বিম্ব একমাত্র উত্তল লেন্স তৈরি করতে পারে, কাজে আমার ছবিটা আঁকা সহজ হয়ে গেল। এই ধরনের ছবি এঁকে অঙ্ক করলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। তাহলে উত্তল লেন্স, বস্তু দূরত্ব -0.12 মিটার, প্রতিবিম্ব দূরত্ব 4 গুণ দূরে, দেখো 4 × 1.2 মাইনাস মানে -0.48 মিটার, ফোকাস দূরত্ব বার করব। এই তো লেন্সের সূত্র, সোজা মানগুলো বসিয়ে দিলাম, এফ পেলাম 1.16, ক্ষমতাও একইভাবে P = 1/f করলে ক্ষমতা পেয়ে গেলাম 6.25 ডায়াপ্টার। বিকল্প আর একটা পদ্ধতি, কি প্রতিবিম্ব? অসৎ বিম্ব, সুতরাং এম পজিটিভ, +4, ইউ -0.12, তাহলে এফ বার করব। এই সেই ফর্মুলা, এম = f/f + ইউ, করে অঙ্কটাতে মান বসিয়ে দিয়েছো, দিয়ে 0.16 এটা। তাহলে স্যার কোন পদ্ধতিতে করব? দেখো অঙ্ক সমাধান দুটো পদ্ধতিতেই করা যেতে পারে, তবে আমি এটা বেশি পছন্দ করি। সাধারণত এমসিকিউ টাইপ হলে এই পদ্ধতিতেই যাবে। দ্বিতীয় আবার একটা অঙ্ক লক্ষ্য করো, অঙ্কটা খুব মন দিয়ে খেয়াল করো। একটা উত্তল লেন্স থেকে 0.60 মিটার দূরে একটা বাতিকে রাখা হয়েছে উত্তল লেন্স থেকে। এতে লেন্স থেকে 0.20 মিটার দূরে বাতিটির একটি সদ্বিম্ব গঠন হলো। তাহলে সদ্বিম্ব যখন গঠন হয়েছে, তার মানে চিনতে হবে তোমায় ছবি আঁকতে গেলে, সদ্বিম্ব যখন গঠন হয়েছে তাহলে লেন্স, এই যে উত্তল লেন্স
সদ্বিম্ব, তার বস্তু কোথায়? 0.60 মিটার দূরে। দেখো এই যে উত্তল লেন্স, তা থেকে 0.60 মিটার দূরে বস্তু, পি কিউ বস্তু, মানে এটা বাতি, প্রতিবিম্ব 0.20 মিটার দূরে। তার মানে বস্তুটা, বাতিটা অবশ্যই এর ফোকাসের দ্বিগুণ দূরত্বের বেশি দূরত্বে আছে, না হলে এরকম প্রতিবিম্ব গঠন করতে পারে না। এবার কি করা হয়েছে, এই এবার থেকে বাকি অঙ্কটা পরে পড়ছি, তুমি তো এমনি পড়তেই পারো, কিন্তু এখন এখানে মনোযোগ দিতে হবে না। তাহলে আমরা বস্তু দূরত্ব পেয়ে গেলাম -0.60 মিটার, প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেছি 0.20 মিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য বার করে নিই। তাহলে ফর্মুলায় ফেললাম, ফোকাস দৈর্ঘ্য কত বেরোলো, না ফোকাস দৈর্ঘ্য আমাদের বেরোলো যেটা শেষ পর্যন্ত 0.15 মিটার। এখানে একটা কথা তোমায় দেখে রাখতে হবে, এই বাতি থেকে প্রতিবিম্বের দূরত্বটা কত, না 0.60 মিটার আর 0.20 মিটার যোগ করলে কত হয়, 0.80 মিটার। অঙ্কটার বাকি অংশটার দিকে দেখো, কি বলা হয়েছে, লেন্সটিকে বাতির দিকে 0.30 মিটার সরানো হলো। তার মানে এই লেন্সটাকে সরানো হলো বাতির দিকে। বাতির দিকে যদি 0.30 মিটার সরাই, তাহলে আগে তো ছিল 0.60 মিটার, আরো 0.30 মিটার সরালে দূরত্বটা কমে হলো 0.30 মিটার। ফোকাস কত, 0.15। কতটা সরিয়ে আনা হয়েছে, 0.30 মিটার দূরত্ব হয়েছে, খেয়াল রেখো। তাহলে বস্তু দূরত্ব 0.30, ফোকাস পেয়ে গেছি, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক 0.15। একই রকম ভাবে প্রতিবিম্ব দূরত্বটা বার করলাম। প্রতিবিম্ব দূরত্ব কত বেরোলো, ক্যালকুলেশনটা তুমি দেখতেই পাচ্ছ, এটা আর আলাদা করে বলছি না, তুমি লক্ষ্য রাখো। ক্যালকুলেশনটা শেষ পর্যন্ত এলো 0.30 মিটার দূরে। তাহলে প্রতিবিম্বটা বস্তু থেকে কত দূরে, এটা কত 0.30, আবার এখানে কত 0.30, তাহলে দুটো মোট মিলিয়ে কত 0.60। এখন আমাদের জানতে চেয়েছে যে প্রতিবিম্বের সরণ, তাহলে আগে বাতি থেকে প্রতিবিম্ব কত ছিল, এখন বাতি থেকে প্রতিবিম্ব কত, বাতিটাকে তো আর সরানো হয়নি, দুটোর দূরত্ব বিয়োগ করে দিয়েছি। দেখো 0.80 আর 0.60 বিয়োগ করলে কত পাচ্ছি, 0.20 মিটার। তার মানে আমরা লেন্সটাকে সরিয়েছি, যার ফলে প্রতিবিম্বটা এমনভাবে গঠিত হয়েছে সেও যেন বাতির দিকে 0.20 মিটার সরে এসেছে। আর একটা উদাহরণ দেখো, মন দিয়ে লক্ষ্য করো, কি বলা হয়েছে, একটা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ 0.20 মিটার ফোকাস দূরত্বের অবতল লেন্সের মধ্যে দিয়ে গিয়ে লেন্স থেকে 0.15 মিটার দূরে মিলিত হয়। এই একটা অবতল লেন্স, একটা অভিসারী রশ্মি গুচ্ছ, লেন্স না থাকলে পি বিন্দুতে মিলিত হতো, আর লেন্স থাকার ফলে মিলিত হয়েছে কিউ বিন্দুতে। ও হলো লেন্সের আলোক কেন্দ্র। তাহলে আমরা কি করেছি খেয়াল করো, যে এই লেন্সটা না থাকলে কোথায় মিলিত হতো, এই পি বিন্দুর অবস্থানটা, ও থেকে পি বিন্দুর দূরত্বটা বার করতে বলেছে। একটা অভিসারী আলোক রশ্মি গুচ্ছ 0.20 মিটার ফোকাস দূরত্ব সম্পন্ন অবতল লেন্সের মধ্যে দিয়ে গিয়ে লেন্স থেকে 0.15 মিটার দূরে মিলিত হয়। তাহলে লেন্সের অনুপস্থিতিতে ওরা কোথায় মিলিত হতো, এই পি বিন্দুর অবস্থানটা বার করতে বলেছে। অবতল লেন্স, ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, প্রতিবিম্ব দূরত্ব বলে দিয়েছে ও কিউ 0.15 মিটার। তাহলে আমাদের বার করতে হবে কি বস্তু দূরত্ব, লেন্স সূত্র প্রয়োগ করেছি। লক্ষ্য করো, এখানে লেন্স সূত্র প্রয়োগ করার পর মানগুলো দিয়ে আমরা বস্তু দূরত্ব পেয়ে গেছি। তাহলে এইভাবে অঙ্কগুলো করবে।